আসসালামু আলাইকুম দর্শক, তরণী 24 টিভির সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার টিপস অ্যান্ড অ্যাডভাইস লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর কানিজ ফাতেমা হোসেন মো, এমবিবিএস ফ্রম ডক্টর সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তিনি আছেন মেডিকেল অফিসার হিসেবে ফরিদা ক্লিনিক অ্যান্ড ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট সেন্টার। এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সানজিদা ইসলাম প্রমি, রংপুর মেডিকেল কলেজ, 4র্থ বর্ষ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম প্রমি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। মহিলাদের সবচেয়ে কমন ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটি। প্রতি 8 জন মহিলার মধ্যে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর যে কারণে মানুষজন সঠিক ধারণা না থাকার কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন। তো আমরা প্রথমেই জানতে চাই ব্রেস্ট ক্যান্সার মূলত কি? আচ্ছা, প্রথমত ধন্যবাদ তোমাকে প্রমি, আমাকে তোমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমাদের এই আলোচনা দর্শকদের কাজে লাগবে। তো তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, ব্রেস্ট ক্যান্সার মানে বর্তমান বিশ্বে মহিলাদের মধ্যে খুবই কমন একটা ক্যান্সার। এমনকি গবেষণায় দেখা গেছে যে মহিলাদের ক্যান্সারের মধ্যে অলমোস্ট 40%ই ব্রেস্ট ক্যান্সার। এবং দেখা গেছে আমাদের দেশে বাংলাদেশে অ্যানুয়ালি বছরে 13,000 অলমোস্ট 13,000 মহিলাদের মতো ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এবং মানে অলমোস্ট 7,000 মহিলাদের মতো ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তো এটা অবশ্যই একটা অ্যালার্মিং বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং হচ্ছে এটা নিয়ে আলোচনা করা, সবাইকে জনগণকে সচেতন সচেতন করা খুবই জরুরি। এবং তোমার প্রথম প্রশ্ন যেটা যে ব্রেস্ট ক্যান্সার কি, আমি প্রথমেই বলবো যে আমাদের দেহে আমরা জানি যে কোষ বিভাজন হয়। কোষ বিভাজন হয়ে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, বিভিন্ন ক্ষত ভরাট হয়। এখন এই কোষ বিভাজনটা স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে হয়। কিন্তু কোন কারণে, কোনো ট্রিগারের কারণে বা কোনো মিউটেশনের কারণে যদি এই স্বাভাবিক কোষ বিভাজনটা অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিতভাবে হতে থাকে এবং খুবই দ্রুত গতিতে, তখন আমাদের শরীরে একটা টিউমার বা একটা চাকার মতো হয়। এবং এই অস্বাভাবিক এবং দ্রুত গতিতে কোষ বিভাজনের কারণে যখন মানে এই টিউমারটা আরো বড় হতে থাকে বা বিভিন্ন দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে, তখন আমরা এটাকে ক্যান্সার বলে থাকি। এবং এই ক্যান্সারটাই যখন আমাদের স্তন থেকে বা ব্রেস্ট থেকে উৎপত্তি হয়, তখন এটাকেই আমরা বলে থাকি ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, এখন এই ব্রেস্ট ক্যান্সার কাদের আশা বেশি করি হয়? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার মহিলাদেরই বেশি হয়। 99% ব্রেস্ট ক্যান্সার মহিলাদেরই হয়ে থাকে। তার মধ্যে 60 থেকে 70 বছর বয়সের মহিলাদের এই ইনসিডেন্সটা সবচেয়ে বেশি। আহ, এবং কিন্তু বর্তমান বিশ্বে দেখা গেছে যে এর চেয়ে ইয়াং বয়সী মেয়েরা, যেমন হচ্ছে 45 এর নিচে 20 to 45 ইয়ার্স ওল্ড মেয়েদেরও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকছে। দিস ইজ নট এনিথিং ইম্পসিবল, ইট ইজ রেয়ার, মানে অল্প হচ্ছে বাট হচ্ছে। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্ব দেওয়ার একটা বিষয়। আর এবং হচ্ছে পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, কিন্তু এটা খুবই রেয়ার, যেমন 0.5 to 1% হয়ে থাকে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার যে হচ্ছে এর কারণগুলো কি কি? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আমরা জানি যে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, মানে এটার নানা রকম কারণ হতে পারে। আহ, নানা রকম কারণে এটা রিস্ক ফ্যাক্টরের কারণে এটা ঘটিত হয়। এর মধ্যে দুই রকম কারণ আছে, একটা হচ্ছে প্রতিরোধযোগ্য বা পরিবর্তনীয়, আরেকটা হচ্ছে অপ্রতিরোধযোগ্য, মানে যেটা আমরা চাইলেও প্রতিরোধ করতে পারবো না। যেরকম অপ্রতিরোধযোগ্য কারণগুলো হচ্ছে আমাদের বয়স। বয়স যত আমাদের বাড়ে তত আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাও বাড়ে। যেমন অ্যাবভ 50, অ্যাবভ 60, 60 to 70 এই বয়সের মহিলাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। আরেকটা কারণ হচ্ছে লিঙ্গ, যেরকম আমি বললাম যে মহিলাদের বেশি হয়ে থাকে। তো স্ত্রীলিঙ্গ একটা রিস্ক ফ্যাক্টর, যেটা অপ্রতিরোধযোগ্য। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, মানে আমাদের ফ্যামিলিতে, পরিবারে যারা আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে। ফার্স্ট ডিগ্রি মানে হচ্ছে একদম খুবই কাছের রক্তের সম্পর্ক, যেমন হচ্ছে আমাদের মা, আমাদের আপন বোন, আমাদের মেয়ে, তাদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, ওই তখন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার, আপনারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে খুবই মাসিক খুবই আর্লি শুরু হওয়া এবং খুবই দেরি করে শেষ হওয়া, মানে খুবই আর্লি মেন আর কি, আর লেট মেনোপজ।
আমরা জানি যে নর্মালি মেয়েদের মেনার্কি বা মাসিক শুরু হওয়ার বয়স হচ্ছে অ্যাভারেজ 12 থেকে 13 বছর। তো এর আগে ধরেন হচ্ছে 11 বছরের নিচে যদি হচ্ছে থেকে মেয়েদের মাসিক শুরু হয়, তখন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় অলমোস্ট 5 to 6%। আবার যদি লেট করে মেনোপজ হয়, আমরা জানি যে আমাদের দেশে মেনোপজ হওয়ার বয়স 45 to 50 ইয়ার্স এরকম, এই বয়সের আশেপাশে মহিলাদের সাধারণত মাসিক বন্ধ হয়ে যায় বা মেনোপজ হয়ে যায়। কিন্তু এ থেকে যদি দেরি হয়, যেমন হচ্ছে 55 বছর বয়সে তার থেকেও বেশি হয়ে যদি মেনোপজ হয়, তাহলেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা তাদের ক্ষেত্রে অনেক গুণ বেড়ে যায়। আরেকটা হচ্ছে ব্রেস্টে যদি আগে থেকে বিনাইন কোনো গ্রোথ থাকে, যেমন সিস্ট বা ফাইব্রোয়াডিনোমা বা এরকম কিছু, সেটা শুরুতে ক্যান্সার ক্যান্সার না হলেও সেটা বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি যে কিছুটা ঝুঁকি থাকে ব্রেস্ট ক্যান্সারে পরিণত হওয়ার। আর এগুলা গেল হচ্ছে অপ্রতিরোধযোগ্য। আরেকটা হচ্ছে প্রতিরোধযোগ্য যে কারণগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন, আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটস, আমরা আছে বেশি বেশি ফ্যাট যুক্ত কোলেস্ট্রল যুক্ত খাবার খাচ্ছি, তাতে আমাদের ওজন বাড়ছে। আমরা জানি হচ্ছে বিএমআই আমরা বের করি যে আমাদের ওজনের হাইটের সাপেক্ষে আমাদের ওজন, সেই বিএমআই যদি আমরা দেখি যে 30-এর উপরে হয়, তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। আবার হচ্ছে যে সময় মতো বাচ্চা না নেওয়া, অথবা বাচ্চা একদমই না নেওয়া। কারণ হচ্ছে আমরা যখন বাচ্চা প্রসব করি তখন আমাদের হরমোনাল চেঞ্জেস হয়, তখন হচ্ছে ওই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিছুটা হলেও কমে। এবং বয়স মতো, মানে হচ্ছে 35 বছর পার হয়ে গেলে যে মহিলারা তাদের প্রথম বাচ্চা নেয়, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আর তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটাও আসে। ব্রেস্ট ফিডিং মহিলারা ব্রেস্ট ফিডিং করলে তখন হচ্ছে তখনও হরমোনাল বিভিন্ন চেঞ্জেস এর কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক গুণ কমে যায়। আচ্ছা, আর ব্রেস্ট ফিডিং যারা করায় না বা খুবই কম হয়, তখন তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বাড়ে। আরেকটা কারণ হচ্ছে হরমোন থেরাপি। মেনোপজ হয়ে গেলে আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোন গুলা, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আমরা বলে থাকি, মেনোপজের পরে সেই হরমোন গুলা আর নিঃসরণ হয় না। তো তখন হচ্ছে বিভিন্ন বডিতে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, প্রবলেমস দেখা যায়। হ্যাঁ, তখন হচ্ছে মহিলারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়। সেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কারণেও আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা মানে আহ, কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এবং যারা অ্যালকোহল সেবন করছে, যারা হচ্ছে সিগারেট স্মোকিং করছে, তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। আবার এছাড়াও যারা রেডিয়েশনে এক্সপোজ হচ্ছে, যেমন এক্স রে, সিটি স্ক্যান, বিভিন্ন ইউভি রেডিয়েশন, তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি। হ্যাঁ, এখন হচ্ছে এই যে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি 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 দেখে হচ্ছে কেউ হচ্ছে বুঝতে পারবে যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা হচ্ছে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের লক্ষণের মধ্যে প্রথমেই যে প্রাইমারি যে জিনিসটা আমাদের লক্ষ্য করা উচিত, সেটা হচ্ছে ব্রেস্টের চাকা। এখন ব্রেস্টের চাকাটা আমরা যদি হয়, ব্রেস্টের চাকা যদি বড় হয়, তাহলে ব্রেস্ট আমাদের দুই সাইডের ব্রেস্টের শেপটা চেঞ্জ হয়, অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায়, মানে হচ্ছে সমান থাকে না। বা হচ্ছে আমাদের ব্রেস্টের উপরে যে ত্বক, ব্রেস্টের উপরে ত্বকেও বিভিন্ন রকম চেঞ্জেস আসে, ত্বকের কালার চেঞ্জ হতে পারে, ত্বকে বিভিন্ন রকম ডিম্পল পড়তে পারে, বা হচ্ছে আমরা বলি যে পদা অরেঞ্জ, বা হচ্ছে আহ, কমলার খোসার মতো অ্যাপিয়ারেন্স চলে আসতে পারে। তারপর হচ্ছে আমাদের নিপলেও অনেক রকম চেঞ্জেস দেখা যায়, যেমন নিপলটা হচ্ছে ইনভার্সন বা ভিতরে ঢুকে যাওয়া, বা হচ্ছে টানা হয়ে থাকা, বা হচ্ছে নিপল থেকে বিভিন্ন রকম ডিসচার্জ আসা, রস বের হওয়া, বা হচ্ছে রক্ত বের হওয়া, আহ এরকম বিভিন্ন মানে ব্রেস্টে অ্যাপিয়ারেন্স অনুযায়ী বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। ব্যথার ব্যাপারে আমি বলবো যে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করলে ব্যথাটা হওয়া একটু অস্বাভাবিক, মানে নর্মালি ব্রেস্টে ক্যান্সার স্টেজে চলে গেলে ব্যথা হয় না। ব্যথা হতে পারে বিভিন্ন বিনাইন ডিজিজে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করা লাগবে। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দানাদার জিনিস থাকে, যেটাকে লিম্ফ নোড বলা হয়। তো ব্রেস্টের আশেপাশেও যেরকম আমাদের বগলে লিম্ফ নোড থাকে, তো ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে তখন হচ্ছে ওই বগলের লিম্ফ নোড গুলার মধ্যেও
আমাদের কিছু লক্ষণ দেখা যায়, যেমন ওগুলা ফুলে ওঠে বা শক্ত হয়ে ওঠে বা ব্যথা করে। ওই বগলে বা হচ্ছে ব্রেস্টের আশেপাশের লিম্ফ নোড গুলার দিকেও লক্ষ্য রাখা লাগবে যে এগুলা ফুলে যাচ্ছে কিনা, বগলে বা হচ্ছে আহ আহ, এরকম হচ্ছে গলার এদিকে, মানে একটু হাত দিয়ে ধরে বোঝা যাবে যে এটা ফুলে গেছে কিনা। তো তখন আমাদের একটু ইম্পর্টেন্স দিতে হবে এটাতে যে আহ, যেহেতু লিম্ফ নোড গুলা ফুলছে, ব্রেস্টে কোনো প্যাথোলজি আছে কিনা। আর এগুলা হচ্ছে ইনিশিয়াল সিমটমস। আর যদি ব্রেস্ট ক্যান্সার ধরো যে লেট স্টেজে চলে যায়, ছড়িয়ে গেছে বডিতে, তখন বিভিন্ন অর্গান অনুযায়ী বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। ওজন কমে যায়, রুচি কমে যায়, আহ, অন্যান্য ব্রেস্টে থেকে অন্যান্য অঙ্গে ছড়ায় গেলে অন্যান্য জায়গায়ও টিউমার দেখা দিতে পারে। এরকম বিভিন্ন সব রকম উপসর্গ দেখা দিতে পারে। হ্যাঁ, এই যে বললেন যে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হিসেবে যে ব্রেস্টের লাম্প বা চাকা পাওয়া যায়, এখানে তো হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বাদেও বিভিন্ন ডিজিজ আছে যেখানে হচ্ছে এরকম চাকা পাওয়া যেতে পারে। এরকম কি কি ডিজিজ আছে যেখানে হচ্ছে এরকম আমরা পেতে পারি? আচ্ছা, ক্যান্সার ছাড়া যেই সব কারণে চাকা পাওয়া যায় সেগুলো হচ্ছে আমরা বলি যে বিনাইন কজ, মানে এখানে মৃত্যু ঝুঁকিটা নাই বললেই চলে, বা হচ্ছে এটা খুবই সহজে চিকিৎসা করলে সেরে যায়, বা হচ্ছে এটা ভয়ের কোনো কারণ নেই। চাকা হওয়ার বিভিন্ন কারণ, যেমন সবার আগে ফাইব্রোঅ্যাডিনোমার কথা বলবো। ফাইব্রোঅ্যাডিনোমা হচ্ছে আমাদের এখন মেয়েদের মধ্যে অলমোস্ট 72% মেয়েদেরই ব্রেস্টে ফাইব্রোঅ্যাডিনোমা ধরা পড়ে থাকে, এবং এটা নর্মালি ইয়াং মেয়েদেরই হয়ে থাকে। আহ, এবং আমি দেখেছি যে আমার আশেপাশের মানুষদের মধ্যে, মানে আমার জুনিয়র বা আমার যে কাজিনরা, তারা মাঝে মধ্যে মানে তাদের যদি হয় তখন, বা ইয়াং বয়সের মেয়েরা তারা খুবই ভয় পেয়ে যায় যে চাকা দেখা গেল, তারা মানে মনে করছে যে হায় হায় ক্যান্সার হয়ে গেল কিনা, বা এরকম তারা খুবই প্যানিক করে। সো এটা প্যানিক করার কিছু না, আমি তাদেরকে এটাই বুঝাই, বিকজ এটা হচ্ছে খুবই বিনাইন, মানে এটা ক্যান্সারাস না। আর হচ্ছে আরেকটা হতে পারে যে সিস্ট সিস্ট হতে পারে ব্রেস্টে, ফাইব্রোসিস্টিক ডিজিজ বলে যেটাকে, অথবা অ্যাবসেস হতে পারে যেমন যেটাকে ফোড়া বলে, অথবা হচ্ছে বিভিন্ন ইনফেকশন হতে পারে, প্যারাসাইটিক ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে, অথবা গ্যালাক্টোসিল হতে পারে, যেমন হচ্ছে আমরা এটা মানে নতুন নতুন মা যারা হয়েছে, যারা ব্রেস্ট ফিডিং করে তাদের মধ্যে দেখি যে ব্রেস্টের মধ্যে যে মিল্ক যে জমা হওয়ার যে লোবিউল গুলো থাকে, ওখানে মিল্ক জমা হয়ে একটু মানে লাম্পের মতো দেখা যায়। হ্যাঁ, সিস্টেম মতো শক্ত শক্ত হয়ে থাকে। তখন মানে তখনও মারা ভয় পেয়ে যায়। সো এগুলা হচ্ছে বিনাইন কজ আর কি, মানে ব্রেস্ট ক্যান্সার ছাড়া। বিনাইন আর হচ্ছে যে মেলিগনেন্ট, এই দুইটা লাম্প আমরা আলাদা করব কিভাবে? আচ্ছা, ম্যালিগন্যান্ট লাম্পের কিছু ফিচার্স থাকে, যেমন ম্যালিগন্যান্ট লাম্পটা আমরা যদি ধরি বা পালপেশন করি, তখন এটা খুবই ইরেগুলার একটা সারফেস থাকবে, খুবই আঁকা বাঁকা, মানে স্মুথ না আর কি। আর হচ্ছে এটা মানে ধরো যে স্কিনের সাথে বা হচ্ছে নিচের মাসল গুলোর সাথে লেগে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মানে নাড়ানো যায় না এরকম। আবার হচ্ছে দ্রুত গতিতে এটা বড় হয়ে যেতে পারে। এবং হচ্ছে বিনাইনের ক্ষেত্রে এরকম সাধারণত হয় না। বিনাইনের ক্ষেত্রে আহ যে সারফেসটা খুবই স্মুথ থাকে, আমরা ধরলে বুঝতে পারি। এবং এটা বড় হতে বড় ইউজুয়ালি হয় না, এবং হতেও খুবই মানে অনেক লং টার্ম লাগে, খুবই দ্রুত গতিতে এটা বড় হয় না বা ছড়ায় না। এবং হচ্ছে বিনাইন লাম্পের ক্ষেত্রে আমরা নর্মালি দেখতে পারি যে মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে এটা পেইনফুল হয়ে থাকে, মাঝে মধ্যে মাঝে মধ্যে হয় না। আহ, যেমন হচ্ছে মাসিকের সময় বা মাসিকের আগে পরে এটা পেইন হয়ে থাকে। আর এবং হচ্ছে অ্যাবসেসের ফাইব্রয়েডিনোমার কথা বললাম, যেটা যে সারফেস স্মুথ থাকে, আশেপাশের টিস্যুর সাথে বা স্কিনের সাথে নিচের মাসেলের সাথে লেগে থাকে না, যেটার জন্য আমরা এটাকে ব্রেস্ট মাউস বলে থাকি, যে ধরলে এটা খুবই সহজে নাড়ানো যায়, নড়াচড়া করে। এবং হচ্ছে আর তারপরে হচ্ছে অ্যাবসেস এর কথা যদি বলি, অ্যাবসেস হলে, অ্যাবসেস তো একটা ফোড়া, একটা ইনফেকশন, এটা হলে জ্বর আসতে পারে। তারপরে জায়গাটা আহ, ব্যথা, খুবই ব্যথা হতে পারে, লাল হয়ে যেতে পারে। তারপর হচ্ছে সিস্ট যেটা আহ, হয়, সেটা আমরা যদি আলট্রাসোনোগ্রাফি করি, তাহলে আলট্রাসোনোগ্রাফির মধ্যে খুবই ভালো মতো ডিফারেন্স বোঝা যায় যে এটা কি ম্যালিগনেন্ট নাকি সিস্ট নাকি হচ্ছে ফাইব্রোঅ্যাডিনোমা। মানে এরকম করে আমরা আলাদা করে থাকি সাধারণত ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার সন্দেহ হলে এটা হচ্ছে আমরা কিভাবে ডায়াগনোসিস করার হচ্ছে পদ্ধতিগুলো কি কি, এ ব্যাপারে যদি কিছু বলতেন।
আচ্ছা, আমরা যদি কেউ ব্রেস্ট ক্যান্সার আমরা সন্দেহ করি, তাহলে প্রথম কাজই হচ্ছে ভয় না পাওয়া। হ্যাঁ, ভয় না পাওয়া, প্যানিক না করা, এবং আরেকটা কথা হচ্ছে লজ্জা না পাওয়া। আহ, কারণ হচ্ছে সাধারণত মহিলাদের মধ্যে দেখি এই জিনিসটা খুবই কাজ করে যে, যেহেতু স্তন মহিলাদের গোপনাঙ্গ, সে তারা হচ্ছে লজ্জা পায় এবং হচ্ছে সহজে তারা ডক্টরের সাথে কনসাল্ট করে না। তো আমরা হচ্ছে প্রথম কাজই হচ্ছে লজ্জা না পেয়ে আমরা অতি দ্রুত আমাদের কাছাকাছি যদি থাকে ভালো, তাহলে একটা সার্জন বা হচ্ছে কোনো ভালো ডক্টরের কাছে চলে যাব পরামর্শ নিতে, এবং সেই ডক্টর যেভাবে পরামর্শ দিবে, যেভাবে আহ, যে প্রসিডিউর গুলো বলবে, ইনভেস্টিগেশন, তারপরে এরপরে কি করতে হবে সেগুলো ফলো করতে হবে, খুবই ভালো মতো ফলো করতে হবে, এবং হচ্ছে এটাকে একদমই হালকা ভাবে নেওয়া যাবে না। আহ, এটাকে খুবই গুরুত্ব দিয়ে ডিল করতে হবে। কারণ হচ্ছে আমাদের সচেতনতাই আসলে আমাদের বিভিন্ন রকম ভোগান্তি থেকে আসলে বাঁচাতে পারে আর কি। তো এগুলা হচ্ছে আমাদের ফার্স্ট মানে করণীয়। আর ব্রেস্ট ক্যান্সারের ইনভেস্টিগেশন গুলো হচ্ছে কি কি হয়, কিভাবে আমরা হচ্ছে ইনভেস্টিগেট করতে পারি যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে? আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের একটা স্পেসিফিক ইনভেস্টিগেশনের স্টেপ আছে, যেটাকে বলা হয় ট্রিপল অ্যাসেসমেন্ট। তো ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে প্রথমেই চলে আসে হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন হচ্ছে ডক্টর আপনার ব্রেস্ট পরীক্ষা করে বা দেখে কি কি বুঝতে পারবে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ, ক্লিনিক্যাল এক্সামিনেশন। তারপরে আহ, বুঝতে পারলো যে একটা লাম্প আছে বা হচ্ছে কোনো সমস্যা আছে, কিছু অ্যাবনর্মালিটি খুঁজে পেলো। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে রেডিওলজিক্যাল। রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের শুরুতেই ফার্স্ট লাইন যেটা, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি অফ ব্রেস্ট অ্যান্ড অ্যাক্সিলা। সো আলট্রাসোনোগ্রাফিটার মধ্যে আমরা হচ্ছে কোনো লাম্প থাকলে সেটা সহজেই দেখতে পাই, এবং হচ্ছে ম্যাক্সিমাম কেসে সেটা আমরা ডিফারেন্সিয়েটও করতে পারি যে এটা কি ফাইব্রয়েডিনোমা নাকি সিস্ট নাকি অ্যাবসেস নাকি হচ্ছে ক্যান্সারের দিকে যাচ্ছে। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা সাধারণত এটা খুবই সহজেই বুঝে থাকি। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আরেকটা হচ্ছে রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ম্যামোগ্রাফি। এটা হচ্ছে খুবই স্পেসিফিক একটা টেস্ট। ম্যামোগ্রাফি সাধারণত আমরা বলবো যে যারা মানে একটু ওল্ডার এজের ওমেন, যেরকম 35 এর উপরে, আহ, এবং হচ্ছে তাদের হচ্ছে অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট ব্যবহার হয় বেশি। বিকজ ম্যামোগ্রাফিতে আমরা হচ্ছে খুবই ছোট ক্ষুদ্র মাইক্রোক্যালসিফিকেশন মানে রোগের উৎপত্তি হওয়ার সময় জিনিসটা ধরা পড়ে যায়। সো হচ্ছে আমরা ম্যামোগ্রাফিটা প্রেফার করি ওল্ডার ওমেনদের, আর হচ্ছে স্ক্রিনিং এর ক্ষেত্রে। আর আলট্রাসোনোগ্রাফিটা আমরা ইউজুয়ালি ইয়াং গার্লদের জন্য প্রেফার করি। আর আরেকটা রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট হচ্ছে এমআরআই। এমআরআই আমরা সাধারণত সবসময় করি না। এমআরআই করি যখন আমরা ব্রেস্টে কিছু একটা অ্যাবনর্মালিটি পাচ্ছি, কিন্তু আলট্রাসোনোগ্রাফি বা হচ্ছে ম্যামোগ্রাফি করে আমরা কনক্লুসিভ কিছু কিছু খুঁজে পাচ্ছি না বা হচ্ছে কিছু বুঝতে পারছি না, এই ক্ষেত্রে আমরা এমআরআই করে থাকি। অথবা আমাদের যেসব ক্ষেত্রে যেসব মহিলাদের অলরেডি ব্রেস্ট লাম্পেক্টমি বা হচ্ছে ব্রেস্ট টিউমার সার্জারি হয়ে গেছে, তো ওই স্কারের জায়গাটাতে আবার রিকারেন্স হলো কিনা, আবার নতুন করে ক্যান্সার গ্রোথ হচ্ছে কিনা, সেগুলো নির্ণয় করার জন্য আমরা ইউজুয়ালি এমআরআই করে থাকি। আর থার্ড স্টেপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টিস্যু ডায়াগনোসিস। এটা হচ্ছে একদম কনফার্মেটরি ডায়াগনোসিস। এখানে মেইনলি এফএনএসি করা হয়, যেটা হচ্ছে ছোট একটা নিডল দিয়ে আমরা হচ্ছে কিছু কোষ সেখান থেকে নিয়ে পরীক্ষা করি। এবং আরেকটা হচ্ছে ট্রুকাট বায়োপসি বা কোর বায়োপসি। তো এই এই পরীক্ষাটার মধ্যে আমরা যে লেশনটা বা যে ক্ষতটা বা যে চাকাটা আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা কিছু টিস্যু নিয়ে সেটা হচ্ছে পরীক্ষা করি। তো সেই এই ইনভেস্টিগেশন গুলো হচ্ছে কনফার্মেটরি। মানে হচ্ছে এই রোগ, আপনার যদি রোগ থেকে থাকে, তাহলে এই ইনভেস্টিগেশন গুলো করার মাধ্যমে অবশ্যই অবশ্যই ধরা পড়বে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের পদ্ধতিগুলো। ক্যান্সার মানে হচ্ছে আমরা একটা আতঙ্ক হিসেবে দেখি, আমরা ভাবি যে হচ্ছে ক্যান্সার মানে মৃত্যু। আসলে কি হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আছে বা হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিউর গুলো কি, এ ব্যাপারে যদি আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার মানে যে প্রাণঘাতক বা মারা যাবে, এটা আমাদের আগের ধারণা ছিল। বর্তমানে আমাদের হেলথ সেক্টর খুবই ডেভেলপড হয়েছে। বিভিন্ন রকম চিকিৎসা আছে, বিভিন্ন রকম ডায়াগনস্টিক মেথড আছে। তো এটা মানে যদি এটা আর্লি ডায়াগনোসিস করা যায়, তাহলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করা এবং সার্ভাইভাল কোনো ব্যাপারই না। এবং হচ্ছে আর্লি ডিটেকশনের মানে
সার্ভাইভাল রেটটা যেটা কথা আমরা আলোচনা করছি, সেটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে ডিটেকশনের উপরে, যে আমরা কোন স্টেজে রোগটা ধরা পড়ছে। তো আমরা বিভিন্ন স্টেজে আছে ব্রেস্ট ক্যান্সার আমরা জানি। আর্লি স্টেজ যেটা আমরা ধরে থাকি সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা শুধুমাত্র যে চাকাটা বা লামটা ধরা পড়েছে সেই জায়গায় সীমাবদ্ধ, সেটা ছড়িয়ে পড়ে। তো এই অবস্থায় যদি আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে শনাক্ত করতে পারি তাহলে এবং অতি দ্রুত চিকিৎসা শুরু করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সার্ভাইভাল রেট ধরেন হচ্ছে 99% এরকম। এবং মানে এরপরে যদি একটু মানে আমাদের দেশে মহিলারা অলমোস্ট মানে 60%ই আমাদের মানে হসপিটালে যায় বা হচ্ছে চিকিৎসা গ্রহণ করতে নেয় যখন তারা মানে মানে স্টেজটা একটু অ্যাডভান্স স্টেজে চলে যায়। তো ওই ক্ষেত্রে প্রগনোসিসটা একটু খারাপ হয়, তখন সার্ভাইভাল রেটটা একটু কমে যায়। যেমন হচ্ছে যদি রিজিওনাল স্প্রেড হয়, যেরকম যে ব্রেস্টটা আক্রান্ত সেই ব্রেস্টটার খুবই কাছাকাছি টিস্যু গুলো আক্রান্ত হয়েছে বা কাছাকাছি লিম্ফ নোড গুলো আক্রান্ত হয়েছে, ওই অবস্থায় যদি শনাক্ত করা যায় তাহলে সার্ভাইভাল রেট 80-87% থাকে। কিন্তু যদি দেখা গেছে যে ব্রেস্ট থেকেও মানে দূরে অন্যান্য অর্গানে অন্যান্য অঙ্গে যদি ক্যান্সারটা ছড়িয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে প্রগনোসিসটা একটু খারাপ হয়, সার্ভাইভাল রেট খুবই খারাপ হয়। তখন হচ্ছে আসলে এটা আল্লাহ ভরসা, ট্রিটমেন্ট আছে কিন্তু সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা হবে হচ্ছে প্যালিয়েটিভ, মানে সেটা হচ্ছে একদম কিউরেটিভ না, একদম কিউর হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। তখন জাস্ট ট্রিটমেন্ট করা হয়, তখন পেশেন্টের যতটুকু লাইফ স্প্যান বাকি আছে ততটুকু যাতে পেশেন্টরা একটু মানে মানে কষ্ট না পেয়ে আর কি বেঁচে থাকতে পারে আর কি, এটাই। তাই হচ্ছে তাহলে আমরা সাধারণত বলি যে বাঁচতে হলে জানতে হবে, কিন্তু এই ক্ষেত্রে বাঁচতে হলে জানতে হবে এবং মানতেও হবে। জেনে বসে থাকতে হবে না, বসে বসে থাকলে হবে না, জেনে ওই মানে যেতটুকু সম্ভব সেতটুকু মানে ইয়াও গ্রহণ করতে হবে, মানে হচ্ছে মানে ইয়াও নিতে হবে, পদক্ষেপও স্টেপসও নিতে নিতে হবে। হবে। জি জি। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে আর্লি ডিটেকশনের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার হচ্ছে অনেকটাই সার্ভাইভ করতে পারি বা হচ্ছে মৃত্যুর হার হচ্ছে কমে যায়। তাহলে হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের কিছু উপায়ও আছে, এই উপায়গুলো সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের উপায় হচ্ছে প্রথমেই আমাদের যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেগুলা প্রতিরোধযোগ্য রিস্ক ফ্যাক্টর, সেগুলা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এবং সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। যেমন আমি যে বলেছিলাম যে ওজন বাড়লে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে, আমাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, অতিরিক্ত চর্বিযুক্ত তেলযুক্ত খাবার দাবার কম খেতে হবে। আবার হচ্ছে আমি বললাম যে আহ আহ, বাচ্চা নেওয়ার বয়সের উপরেও ডিপেন্ড করে। আমাদের হচ্ছে চেষ্টা করতে হবে যে 35 ইয়ার্স এর আগে যাতে আমরা হচ্ছে প্রথম সন্তানটা নিয়ে ফেলতে পারি, এবং হচ্ছে একটা স্পেসিফিক ডিউরেশন পর্যন্ত, যেমন আমরা জানি যে বাংলাদেশ পার্সপেক্টিভে 2 ইয়ার্স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করা উচিত। সো আমাদের ব্রেস্ট ফিডিং এর পিরিয়ডটা ঠিক মতো দেখতে হবে, ঠিক রাখতে হবে। এবং আর যে ট্রিগার্স গুলা যে হরমোনাল ট্রিগার্স গুলা, যেরকম আমরা নর্মালি যারা হচ্ছে স্মোকিং করি বা অ্যালকোহল করি ওগুলা অবশ্যই অবশ্যই প্রত্যাহার করতে হবে। এবং হচ্ছে যাদের আগে থেকে ব্রেস্টে বিনাইন কোনো লেশন আছে বা চাকা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে যে হরমোনাল এক্সপোজারটা আমরা মহিলারা ওসিপি নিয়ে থাকি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকি, ওগুলা হচ্ছে হরমোন দিয়ে তৈরি, ওগুলা একটু অ্যাভয়েড বা করতে হবে, বা হচ্ছে নেওয়ার আগে অবশ্যই অবশ্যই গাইনোকোলজিস্ট বা হচ্ছে যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী সেগুলা নিতে হবে। এবং মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকে তারা, আমি আগেও বলেছি, সেটাও একটু বুঝে শুনে নিতে হবে যাদের হচ্ছে রিস্ক ফ্যাক্টর থাকে তাদের ক্ষেত্রে। আর হচ্ছে প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই আর্লি ডিটেকশনের উপরে কিছুই নেই। আর্লি ডিটেকশন হলে খুবই মানে উৎপত্তির সময়ে রোগটা নির্ণয় করা গেলে তখন অবশ্যই সেটা মানে প্রতিরোধযোগ্য, এবং হচ্ছে এটার কিউরেটিভ পার্সেন্টেজটা অনেক অনেক বেশি বেড়ে যায়। আর হচ্ছে সচেতনতার উপরে তো কিছুই নেই, এটা হচ্ছে মহিলাদের
আর কি এটা বোঝা লাগবে যে আমার নিজের প্রাণটা আমার জন্য হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। তো হচ্ছে সেলফ এক্সামিনেশন বা হচ্ছে স্ক্রিনিং যে মেথডটা, সেলফ এক্সামিনেশন করা যায় হচ্ছে আপনি হচ্ছে নিজের ব্রেস্ট এক্সামিন করলেন প্রতি মাসে মাসে বা হচ্ছে 2 মাস পর পর, বা হচ্ছে এই স্ক্রিনিং জিনিসটা হচ্ছে 40 ইয়ার্স এর উপরের মহিলাদের জন্য আমি বেশি রেকমেন্ড করব। বেশি রেকমেন্ড বলতে এটা করাই উচিত, যে হচ্ছে স্ক্রিনিং বলতে 40 to 70 ইয়ার্স এর ওমেনদের যেহেতু ব্রেস্ট ক্যান্সার রিস্কটা অনেক বেশি থাকে, সেহেতু প্রতি 2 বছর বা প্রতি 3 বছর পর পর একটা ম্যামোগ্রাফি করা। হ্যাঁ, স্পেশালি যাদের রিস্ক ফ্যাক্টরস আছে, যাদের ওজন বেশি, যাদের ব্রেস্টের ঘনত্ব বেশি, ডেন্সিটি বেশি, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, মা বোন বা মেয়ে ক্যান্সারে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই স্ক্রিনিং মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে আর্লি অ্যাসেসমেন্ট তো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট যে ব্যাপারটা, এই পদ্ধতিটা সম্বন্ধে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন। আচ্ছা, সেলফ অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ নিজের কাছে, এটার একটা পদ্ধতি আছে। সেলফ অ্যাসেসমেন্টটা শুরু হয় এভাবে, আপনি হচ্ছে আয়নার সামনে দাঁড়াবেন, এক্সপোজ করে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে হচ্ছে আপনি প্রথমে দেখবেন যে আপনার দুই সাইডের স্তনটা সিমেট্রিক্যাল কিনা, মানে কোনোটা হচ্ছে একটু বেশি বড় বা হচ্ছে একটু সোয়েলড লাগছে কিনা, বা কোনোটা একটু শেপ অন্যরকম লাগছে কিনা, বা কোনো স্কিনের চেঞ্জ আছে কিনা, বা হচ্ছে নিপল দিয়ে কোনো ডিসচার্জ আসছে কিনা, নিপল কি ঠিক মতো আছে কিনা, রিট্রাক্টেড আছে কিনা বা সরে গেছে কিনা, বা হচ্ছে কোনো স্কিনের উপরে কোনো ক্ষত বা ইনফেকশন দেখা দিচ্ছে কিনা। এগুলো আগে আপনি খালি চোখে দেখবেন, যে দুই ব্রেস্ট কম্পেয়ার করে দেখবেন যে এগুলা কিছু দেখা যাচ্ছে কিনা। তারপর খালি চোখে দেখার পর নেক্সট কাজ হচ্ছে পালপেশন। আপনি হচ্ছে যেই সাইডের ব্রেস্টটা এক্সামিন করছেন সেই সাইডের হাতটা উঁচু করবেন, মাথার উপরে উঁচু করবেন, এবং যেই হাতটা খালি ওপর সাইডের হাত দিয়ে আপনি ব্রেস্টটাকে পালপেশন করবেন। পালপেশন করারও একটা স্পেসিফিক নিয়ম আছে। সেটা হচ্ছে, ধরেন যদি আমি বলি যে এটা হচ্ছে, এই আমার হাতটা হচ্ছে আপনার ব্রেস্ট, তাহলে এই ব্রেস্টটাকে আপনি এভাবে 4টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারেন। 4টা কোয়াড্রেন্টে ভাগ করে এক একটা কোয়াড্রেন্টে আস্তে আস্তে করে আপনি প্রেসার দিয়ে আপনি ফিল করবেন যে কোনো জায়গায় কোথাও কোনো চাকা ফিল হচ্ছে কিনা। উপর দিয়ে ফিল করবেন প্রথমে, তারপরে একটু চাপ দিয়ে ডিপলি ফিল করবেন যে কোথাও কোনো চাকা ফিল হচ্ছে কিনা। এবং চাকা যদি ফিল হয়, তাহলে আপনি একটু ধরে এমন নাড়াচড়া করে দেখবেন যে এই চাকাটা কি নড়ছে, নাকি হচ্ছে উপরের স্কিনের সাথে লেগে আছে, নাকি নিচের মাসেলের সাথে লেগে আছে। এবং সেম পদ্ধতিতে আপনি আপনার অপর হাতটা উঁচু করে অপর ব্রেস্টেও সেম পদ্ধতিতে আপনি এই সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারেন। প্রথমে খালি চোখে দেখবেন, তারপরে পালপেশন করে বা হচ্ছে আস্তে আস্তে করে চাপ দিয়ে হাত দিয়ে দেখতে পারেন। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মহিলাদের ক্যান্সার, তো হচ্ছে এ ব্যাপারে একটি সোশ্যাল টেবও আছে, মহিলারা হচ্ছে এ ব্যাপারে আলোচনা করতে চান না, এই ক্ষেত্রে হচ্ছে আপনি কি বলবেন? আচ্ছা, আমরা জানি যে আমরা যারা মহিলা তারা নিজে থেকে নিজেদের আপনজন বা পরিবারের মানুষদের খেয়াল রাখতে বেশি পছন্দ করি। নিজের খেয়াল খুবই কম রাখি, এবং হচ্ছে নিজের কোনো অসুখ বিসুখ হলে বা রোগ হলে সেটাকে গুরুত্ব কম দেই। আমরা সবসময় ভাবি যে আচ্ছা পরে দেখবো পরে দেখবো, এরকম করে জিনিসটা ডিলে হয়ে যায়। কিন্তু এইটা হচ্ছে একটা নিজের প্রতি অবহেলা, এটা একদমই করা ঠিক না। আপনার নিজের ভালো থাকা বা আপনার নিজের বেঁচে থাকাটা আপনার সম্পূর্ণ নিজের দায়িত্ব, আল্লাহর কাছে নিজের আমানত। সো আমি এটা সাজেস্ট করব যে একদম আরেকটা ব্যাপার মহিলারা, মানে এটা খুবই হয় আমাদের দেশে মহিলাদের মধ্যে, সেটা হচ্ছে লজ্জা পাওয়া। যে আমার ব্রেস্টের সমস্যা, এটা মানুষ জানতে পারলে কি ভাববে, মানুষ জানতে পারলে লজ্জা পাবো। তো এই জিনিসগুলা আসলে বাদ দেওয়া লাগবে। কারণ হচ্ছে মানে আমাদের, মানে নিজের ওয়েলবিংটা আমাদের নিজেরই রেসপন্সিবিলিটি। সো অবহেলাটা বাদ দেওয়া লাগবে, নিজের প্রতি লজ্জাটা বাদ দেওয়া লাগবে, এবং হচ্ছে আহ মানে নিজের খেয়াল নিজে রাখতে হবে আর কি। মানে আমি বলবো যে ধরেন আমাদের হাত পায়ে যদি কোনো রোগ হয়, তাহলে আমরা সাথে সাথে ডক্টরকে দেখাই, কোনো লজ্জা পাই না। এখন আমাদের স্তনও তো আমাদের হাত পায়ের মতো একটা অঙ্গ। সো স্তনের ব্যাপারে আমরা মানে লজ্জা পাই, কিন্তু এটা একদমই পাওয়া উচিত না। আমাদের স্তনকেও আমাদের একটা অঙ্গ হিসেবে আমাদের যে কোনো সমস্যার দেখা দিলে সেটার সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত বা কোনো এক্সপার্টের সাথে কনসাল্ট করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শকদের উদ্দেশ্যে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
এখন হচ্ছে আজকের যে আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার, এই সম্বন্ধে হচ্ছে সচেতনতা তৈরি হওয়া সম্বন্ধে আপনি যদি কিছু বলে আজকে আমাদের অনুষ্ঠানের ইতি টানতেন। আচ্ছা, আমি আসলে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মানে আমার খুবই কষ্টের একটা স্মৃতি। সেটা হচ্ছে আমরা যেখানে থাকি পাশের বাসায় আমাদের একটা আন্টি ছিল। সে মানে খুবই ভালো মানুষ, খুবই আমাদের অনেক বেশি আদর করতেন এবং হচ্ছে তার বাসায় আমরা যেতাম, খেতাম, খুব ঘোরাফেরা করতাম। খুবই আদর করতেন, খুবই ভালো মানুষ। তো তখন আমি ছোট ছিলাম, তখন আমার এত বেশি নলেজ ছিল না। তো যেটা দেখলাম সেটা হচ্ছে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এরকম পরিবারের মাধ্যমে আমরা হচ্ছে জানতে পারি। তো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পরে মানে সে এরকম মানে অ্যাজ এভরি ওম্যান সে খুবই অবহেলা করে। তো আমাদের দেশের একটা খুবই কমন প্রচলন আছে যে কবিরাজ দেখানো। সে কবিরাজ হচ্ছে মানে দেখায় তারা খুবই স্বাভাবিক। আচ্ছা, কবিরাজ দেখালো, তারপরে সেই কবিরাজ যা করলো ঝাড়ফুঁক সেগুলা করলো, ভালো হলো না। তারপরে মানে তারপরে হচ্ছে তারা আরেকটা জিনিস সাধারণত মহিলা করে থাকে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের উপরে খুবই ভরসা করে। আমি এটা বলবো না যে হোমিওপ্যাথিকে কোনো কাজ হয় না বা খুব মানে চিকিৎসা খারাপ, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ মানে আমাদের ক্ষেত্র বিশেষে মানে ভেবে চিন্তে ইউজ করাটাই বা বিশ্বাস করাটাই আসলে উচিত। বিকজ সব জায়গায় সবকিছু তো খাটে না। তো এমন দেখা যায় যে এই যে কবিরাজ বা হোমিওপ্যাথিক এগুলা করতে করতে আর ক্যান্সারের ক্ষেত্রে একটা কি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেরকম আগেও বারবার জিনিসটা মেনশন করেছি, আর্লি ডিটেকশন আর্লি ট্রিটমেন্ট। সো এই জিনিসগুলা করতে করতে আমাদের যে সময়গুলো হারিয়ে যায় সেগুলো আমরা আসলে পরে ফেরত পাই না বা পরে আফসোস হয় যে আমি এটা কেন করলাম, এটা কেন করলাম না। তো আমার এটাই অ্যাডভাইস থাকবে আমাদের দেশের মহিলাদের জন্য যে আহ, মানে আসলে যেটা মানে করলে আপনারা আসলেই উপকার পাবেন সেটা করা উচিত। আশেপাশের মানুষের কথা শুনে কবিরাজ বা হোমিওপ্যাথিক এগুলাতে সময় নষ্ট না করে যেগুলো ডেফিনিটিভ মানে আপনাকে উপকার দিবে সেই জায়গায় আসা উচিত। একটা ভালো এক্সপার্ট সার্জন বা হচ্ছে অনকোলজিস্ট বা হচ্ছে স্পেশালাইজড ডক্টর এই ক্ষেত্রে সেটা হচ্ছে অতি দ্রুত দেখানো উচিত, যাতে অতি দ্রুত আপনার চিকিৎসাটা শুরু হয়। এবং আমরা যেটা বলবো যে আমাদের নিজের সাথে সাথে আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা, বোন, খালা, মামি, চাচি, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন মহিলা, তাদের ওয়েলবিং এবং তাদের ভালো থাকার দায়িত্ব অ্যাজ এ ডক্টর সেটাও কিন্তু আমাদের। অ্যাজ এ ডক্টর না হলেও আমাদের যে দর্শকরা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, অবশ্যই এই আলোচনার থেকে তারা কিছুটা জ্ঞান অর্জন করেছেন, কিছুটা জিনিস জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাদেরকেও আমি বলবো যে আপনাদের যে আত্মীয় স্বজনরা আছে, আপনাদের যে আহ, মধ্যে পরিবারে যে মহিলারা আছে তাদের মধ্যেও এই জিনিসগুলা এই বার্তাগুলা ছড়িয়ে দিতে, বুঝাতে যে এটা একদমই হেলাফেলার বা লজ্জার বিষয় না। আহ যে সেলফ এক্সামিনেশনের কথা আমি বললাম এটার উপরে গুরুত্ব দিতে এবং হচ্ছে যদি কখনো কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় বা সন্দেহ লাগে অতি দ্রুত ডক্টরকে কনসাল্ট করতে এবং হচ্ছে অতি দ্রুত চিকিৎসাটা শুরু করতে। তো এটাই হচ্ছে আমার অ্যাডভাইস দর্শকদের জন্য। আবারও ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন তরুণী 24। পাশে থাকুন আমাদের। আসসালামু আলাইকুম।